ডিয়ার লার্নার্স, পাইমেথ ক্লাবের সাথে আমি আছি সুদীপ্ত। আজকে আমরা গণিত রিলেটেড কিছু বেসিক বিষয় জানব, যেগুলো আসলে আমাদের অনেক আগেই জানার কথা ছিল, বাট আমরা জানিনি। কারণ আমাদের আসলে যখন যে বিষয়টা নিয়ে জানার প্রয়োজন, আসলে সেই সময়ে সেই বিষয়টা আসলে আমরা জেনে উঠতে পারি নাই। এখন প্রথম বিষয়টা হচ্ছে যে এই যে গণিত, এই গণিত বিষয়টা আসলে কি। আমরা যদি সহজ ভাষায় গণিতটাকে ডিফাইন করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি গণিত হলো জ্ঞানের একটি ক্ষেত্র যাতে সংখ্যা, সূত্র এবং এই সূত্র সম্পর্কিত কাঠামো, আকার এবং সেগুলোর মধ্যে থাকা স্থান বা পরিমাপ এবং তাদের পরিবর্তন অন্তর্ভুক্ত থাকে। তাহলে গণিতের যে মূল কনসেপ্ট, সেটা হচ্ছে গণিত হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেখানে সবথেকে গুরুত্ব যে দুইটা বিষয়ের উপর দেয়া হয়, একটা হচ্ছে নাম্বার অর্থাৎ সংখ্যা, তারপর হচ্ছে ফর্মুলা অর্থাৎ সূত্র। দেখেন, এডিশন, সাবস্ট্রাকশন, নাম্বার, অপারেশন, শেপ, অ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে সিম্বল, ফর্মুলা, স্ট্রাকচার অ্যান্ড তাদের যে ক্যালকুলেশন, মানে এই সকল বিষয়ের যে ক্যালকুলেশন, সেগুলো নিয়ে কিন্তু গণিতে আলোচনা করা হয়। তো প্রাথমিকভাবে আমরা যে গণিতটাকে চিনি, সেটা কিন্তু আসলে পিওর ম্যাথ, মানে আমরা ছোটোবেলা থেকে যে গণিতগুলোকে শিখে আসছি, সেটা হচ্ছে পিওর ম্যাথ। ম্যাথের সাধারণত দুইটা শাখা রয়েছে, একটা হচ্ছে পিওর ম্যাথ এবং একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। তো আমাদের ফোর্থ ইয়ারে কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ সাবজেক্টটা আছে, এবং আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা যে সাবজেক্টগুলো পড়ে আসছিলাম, তার অধিকাংশ সাবজেক্ট হচ্ছে পিওর ম্যাথের এবং অধিকাংশ সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথের। এখন এই পিওর ম্যাথ এবং অ্যাপ্লাইড ম্যাথ বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই পিওর ম্যাথের কাজটা কি আর অ্যাপ্লাইড ম্যাথের কাজটা কি। তার পূর্বে আমরা একটু দেখে নিচ্ছি যে ব্রাঞ্চেস অফ ম্যাথ, মানে এই যে ম্যাথের শাখা কোনগুলো। এখানে ম্যাথ বলতে কিন্তু আমি পিওর ম্যাথকে বোঝাচ্ছি। তো পিওর ম্যাথের শাখা হচ্ছে আমরা প্রিভিয়াসলি যে বিষয়গুলো শিখে এসেছি, সাপোজ অ্যালজেব্রা, দেন জিওমেট্রি, দেন ত্রিকোণমিতি, তারপর হচ্ছে নাম্বার থিওরি। এই যে কনসেপ্টগুলা, এই কনসেপ্টগুলা কিন্তু পিওর ম্যাথের টপিকস। তাহলে দেখেন, এই পিওর ম্যাথের মধ্যে আমাদের আরও কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু পিওর ম্যাথের অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি থার্ড ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তারপর হচ্ছে রিয়েল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস। তা এই যে সাবজেক্টগুলা, তারপর আমাদের ফোর্থ ইয়ারে রয়েছে টপোলজিক্যাল অ্যানালাইসিস, ফাংশনাল অ্যানালাইসিস। এই যে সাবজেক্টগুলা, এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পিওর ম্যাথের অংশ। তাহলে দেখেন, এই যে পিওর ম্যাথ, এই পিওর ম্যাথ এবং অ্যাপ্লাইড ম্যাথের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা জানার পূর্বে পিওর ম্যাথ এবং অ্যাপ্লাইড ম্যাথ সম্পর্কে আমাদের কিছু বিষয় জানতে হবে। তাহলে দেখেন, পিওর ম্যাথ হচ্ছে যে ম্যাথগুলা একটা আরেকটার সাথে রিলেটেড, অথবা যে ম্যাথ আপনি সমাধান করার জন্য আপনার বেসিক টোটালি স্ট্রং থাকতে হবে, এবং বেসিক স্ট্রং না থাকলে আপনি পিওর ম্যাথগুলো কিন্তু সমাধান করতে পারবেন না। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি অ্যাপ্লাইড ম্যাথের কথা চিন্তা করি, আপনার যদি বেসিক ক্লিয়ার নাও থাকে, তাও কিন্তু আপনি অ্যাপ্লাইড ম্যাথ সমাধান করতে পারবেন। যেমন দেখেন, পিওর ম্যাথের সরাসরি প্রয়োগ কিন্তু নাই। তো সরাসরি প্রয়োগ বলতে কি বোঝানো হয়েছে দেখেন, এই সরাসরি প্রয়োগ মানে হচ্ছে এটার যে ফিজিক্যাল প্রয়োগ, সেই প্রয়োগ কিন্তু পিওর ম্যাথে নাই। আমরা যদি চিন্তা করি, মনে করেন আমরা যদি একটা নাম্বার চিন্তা করি, যেমন 5, এই 5-এর কিন্তু সরাসরি প্রয়োগ নাই, কিন্তু এই 5 দ্বারা কোনো কিছু যখন আমরা করব, তখন সেটার কিন্তু সরাসরি প্রয়োগ আছে। যেমন আমরা যদি কোনো কিছুর আয়তন, ঘনত্ব বা এই বিষয়গুলো যদি আমরা নির্ণয় করতে চাই, যেমন আমরা যদি একটা সার্কেল চিন্তা করি, দেখেন আমরা জানি যে বৃত্ত মানে সার্কেলের যে ক্ষেত্রফল, সেটা কিন্তু পাই আর স্কোয়ার। এখানে এই যে পাইয়ের কিন্তু একটা মান রয়েছে 22/7, এবং আর হচ্ছে ব্যাসার্ধ। এখন দেখেন, এই যে এই পাইটা কিন্তু একটা আমরা ডিজিট বলতে পারি বা একটা নাম্বার বলতে পারি। তো এটার কিন্তু একটা ফিক্সড মান আছে। তাহলে এই যে ফিক্সড মান, এই মানটাতে কিন্তু আমাদের বাস্তব লাইফে কোনো প্রয়োগ নাই, কিন্তু এই মানটা ব্যবহার করে আমরা যখন বৃত্তের আয়তন নির্ণয় করেছি, ক্ষেত্রফল নির্ণয় করেছি, সেই ক্ষেত্রফলের কিন্তু আমাদের লাইফে সরাসরি প্রয়োগ আছে। তার মানে যে সংখ্যাগুলো আমরা জানি, সেই সংখ্যাগুলোর যোগ বিয়োগের যে মানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের লাইফের কোনো ফিজিক্যাল প্রয়োগ নাই, মানে সরাসরি কোনো প্রয়োগ কিন্তু নাই। কিন্তু এই পিওর ম্যাথ থেকে যে আমরা যা পাচ্ছি, সেটার কিন্তু প্রয়োগ আমাদের বাস্তব লাইফে আছে।
তারপর হচ্ছে দেখেন যে এটা সরাসরি প্রয়োগ আছে। সরাসরি প্রয়োগ বলতে যেটা আমরা বোঝালাম যে এখানে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ। আর এই যে পাই, এই পাইটা হচ্ছে আমাদের পিওর ম্যাথ। আমরা যদি ইজিলি বিষয়টাকে মানে বোঝার চেষ্টা করি তাহলে দুইটাকে আমরা এভাবেই কিন্তু পার্থক্য নির্ণয় করতে পারি। তারপর দেখেন ডিটেলস জানতে হবে। এখন ডিটেলস কেন জানতে হবে? আপনি যদি পিওর ম্যাথ সমাধান করতে যান তাহলে আপনাকে একেবারে বেসিক থেকে বেসিক কনসেপ্টগুলো জানা থাকতে হবে। যেমন আমরা যদি চিন্তা করি, আমাদের একটা সাবজেক্ট আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এটা আমাদের থার্ড ইয়ার এই সাবজেক্ট আমাদের ছিল। তো এই যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে চ্যাপ্টারগুলো আছে, আমি যদি একটু চ্যাপ্টারগুলোর নামগুলো বলি, যেমন আমাদের একটা চ্যাপ্টার দেখবেন আছে গ্রুপ, তারপর আছে আমাদের সাইক্লিক গ্রুপ, তারপর দেখবেন আছে আপনার আরও বিভিন্ন ধরনের গ্রুপ আছে, যেমন সাইক্লিক গ্রুপ আছে, তারপর আছে আপনার হোমোমরফিজম আছে, রিং আছে, মডিউল আছে। এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্ট কিন্তু একটা কনসেপ্ট আর একটা কনসেপ্টের সাথে রিলেটেড। আপনি যদি গ্রুপ বিষয়টা না বোঝেন তাহলে আপনি সাইক্লিক গ্রুপ বুঝবেন না। আবার আমরা যদি বিন্যাসের কথা চিন্তা করি, পারমুটেশন বিন্যাস, এই বিন্যাসটাও কিন্তু এই গ্রুপ বা পরবর্তী ডেফিনেশনগুলো থেকে কিন্তু এসেছে। তার মানে একটা কনসেপ্ট যদি আপনি না জানেন তাহলে এর পরবর্তী কনসেপ্টগুলো কিন্তু আপনি আনসার করতে পারবেন না। মানে এটা একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। যেমন আমরা যদি চিন্তা করি জ্যামিতি, আমরা যদি জ্যামিতির কোনো কিছু চিন্তা করি, জ্যামিতিটা কিন্তু বরাবরের মতোই আমাদের ত্রিকোণমিতির সাথে রিলেটেড। যেমন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এই যে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা জ্যামিতি। আবার এটার মধ্যে কিন্তু আমাদের ত্রিকোণমিতিটা কিন্তু আছে, বা ত্রিকোণমিতিটা কিন্তু আমাদের এখানে আছে। মানে হচ্ছে পিওর ম্যাথ হচ্ছে গণিতের একটা শাখা, যে শাখার প্রতিটা মান জানার জন্য বা প্রতিটা ক্ষেত্রে আপনাকে সেই রিলেটেড টোটালি বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে। এবং এই বেসিক কনসেপ্টগুলো যদি আপনি না জানেন তাহলে সামনের দিকে আপনি অগ্রসর হতে পারবেন না। যেমন আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি, যেমন আপনি যদি একটা ক্ষেত্রফল নির্ণয় করতে চান তাহলে ক্ষেত্রফলের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা মাস্ট আপনাকে জানতে হবে। সো এভাবেই কিন্তু পিওর ম্যাথটা হচ্ছে কি, পিওর ম্যাথ হচ্ছে আপনি যদি পিওর ম্যাথের কোনো কিছু সলভ করতে চান তাহলে পিওর ম্যাথের মানে আপনার ডিটেলস জানতে হবে। এবং অ্যাপ্লাইড ম্যাথের ক্ষেত্রে আপনার ডিটেলস জানতে হয় না। এই অ্যাপ্লাইড ম্যাথগুলো হচ্ছে স্বতন্ত্র বিষয়, মানে এগুলো একটা অংশের সাথে বা একটা পার্টের সাথে আরেকটা পার্টের কিন্তু কোনো রিলেশন নাই। যেমন আমরা যদি চিন্তা করি ক্যালকুলাস, এই ক্যালকুলাস কিন্তু অ্যাপ্লাইড ম্যাথের একটা পার্ট, ক্যালকুলাস কিন্তু পিওর ম্যাথ না। এখন দেখেন আমরা যদি একটা স্টুডেন্টকে প্রথম থেকেই যদি ক্যালকুলাস পড়াই তার কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ ক্যালকুলাস হচ্ছে একটা স্বতন্ত্র সাবজেক্ট বা স্বতন্ত্র বিষয়, যে বিষয়টা কিন্তু অন্য বিষয়ের ওপর কোনোভাবেই ডিপেন্ডেবল না। বাট অন্য অন্য যে সাবজেক্ট, যেমন আমরা যদি জ্যামিতি চিন্তা করি সেটা কিন্তু ডিপেন্ডেবল। তার মানে ক্যালকুলাস অ্যাপ্লাইড ম্যাথের একটা পার্ট। আমাদের ফোর্থ ইয়ারে একটা সাবজেক্ট আছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাও কিন্তু আমাদের অ্যাপ্লাইড ম্যাথের পার্ট। এখন এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যখন আপনি ম্যাথগুলোকে সমাধান করবেন তখন দেখবেন সেম ম্যাথ এক এক চ্যাপ্টারে এক একভাবে সমাধান করে দেওয়া হয়েছে, এবং এক এক ক্ষেত্রে আনসারটা কিন্তু এক এক রকম আসছে, মানে আনসারগুলো সেম আসছে না। তাহলে আপনার আনসারটা কি ভুল? ডেফিনেটলি না, আপনার আনসারটাও সঠিক। কিন্তু এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা যেহেতু আমাদের এটা অ্যাপ্লাইড ম্যাথের পার্ট, তার মানে এটা জানার জন্য অন্য অংশের কোনো প্রয়োজন নাই এবং এটা স্বতন্ত্র। এবং আপনি এই পার্শিয়ালের অঙ্কগুলো যে চ্যাপ্টারের যে নিয়মেই করেন না কেন আপনার এটা অবশ্যই এটা সহজ হবে, অর্থাৎ এটা আপনার আনসারটা অবশ্যই হবে। আমাদের সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্ট আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাও কিন্তু অনেকটাই পার্শিয়ালের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো। আমরা যদি বলি তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলতে পারি ছোট ভাই এবং এটাকে আমরা বলতে পারি বড় ভাই। মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের সাবজেক্ট এটা, এবং এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে আমাদের ফোর্থ ইয়ারের সাবজেক্ট। তাহলে এই যে ছোট একটা বিষয় যেটা আমরা সেকেন্ড ইয়ারে পড়ে এসেছি সেটাকে একটু মডিফাই করে কিন্তু আপনি পাবেন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার অলমোস্ট 40-50% প্রশ্ন আপনি হুবহু এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে পাবেন। এবং এই অঙ্কগুলো হচ্ছে স্বতন্ত্র এবং এগুলো একটা আরেকটার উপর নির্ভরশীল নয়। তারপর যদি আমরা চিন্তা করি স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান, এই পরিসংখ্যান বিষয়টা কিন্তু একটা স্বতন্ত্র বিষয়, এই পরিসংখ্যানের সাথে অন্য কোনো বিষয়ের কিন্তু রিলেশন নাই। সো পরিসংখ্যানটাও কিন্তু আমাদের অ্যাপ্লাইড ম্যাথের পার্ট। সো এখন আমরা এই পিওর ম্যাথের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেই ক্লাসিফিকেশনগুলো আমরা একটু দেখে নেব। তাহলে দেখেন আমরা যদি পিওর ম্যাথ চিন্তা করি, পিওর ম্যাথকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যালজেব্রা, একটা হচ্ছে অ্যানালাইসিস এবং একটা হচ্ছে
নাম্বার থিওরি। তো অ্যালজেব্রার মধ্যে কিন্তু আবার সাধারণত 4টা প্রকারভেদ রয়েছে। তো আমরা সেই প্রকারভেদগুলোও একটু দেখে নেব। তাহলে দেখেন অ্যালজেব্রার সাধারণত 4টা প্রকারভেদ রয়েছে। সাধারণত বিভিন্ন ভার্সিটি, বড় বড় যে ভার্সিটিগুলো রয়েছে বাইরের দেশে, সেগুলো কিন্তু এর বাইরে আরও অনেকগুলো অ্যালজেব্রা টপিকস আছে যেগুলোকে পড়ানো হয়। কিন্তু আমাদের এই বাংলাদেশে যে অনার্স বা মাস্টার্সের যে সাবজেক্টগুলো আছে সেখানে সাধারণত এই 4টা সাবজেক্টই আপনারা পাবেন। প্রথমত হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু আমরা থার্ড ইয়ারের সাবজেক্টটাকে, লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু ফার্স্ট ইয়ারে আমাদের আছে। লিনিয়ার অ্যালজেব্রা এটা কিন্তু অ্যালজেব্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে মনে করেন আইগেন মান, আইগেন ভ্যালু, বা এখানে কিছু কিন্তু আবার ভেক্টর রিলেটেড কিছু কনসেপ্টও আছে। আবার এখানে কিন্তু ম্যাট্রিক্স নিয়েও কিন্তু কাজ করা হয়। তারপর হচ্ছে রিং। এই রিংটা কিন্তু আমাদের মাস্টার্স যদি আপনি করেন, এমএসসি ম্যাথ নিয়ে করেন, তাহলে রিং অ্যান্ড মডিউল একটা সাবজেক্ট পাবেন, যেখানে রিংটা কিন্তু অ্যালজেব্রিক টাইপের, মানে হচ্ছে জ্যামিতি টাইপের। রিংটাও কিন্তু একটা জ্যামিতি টাইপের। সো যেহেতু এটা জ্যামিতি টাইপের, তো একটা টপিক্স কিন্তু আরেকটা টপিক্সের উপর ডিপেন্ডেবল, মানে একটা অংশ না জানলে আপনি আরেকটা অংশ আনসার করতে পারবেন না। তারপরে হচ্ছে গ্রুপ থিওরি। এই গ্রুপ থিওরি কিন্তু আমাদের যে থার্ড ইয়ারে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ছিল সেখানে কিন্তু আমরা গ্রুপগুলো নিয়ে আলোচনা করেছি। এখন দেখেন এই যে গ্রুপ, সেটা আমরা আগেই বলেছিলাম, গ্রুপের কিন্তু অনেক প্রকারভেদ আছে। সাইক্লিক গ্রুপ রয়েছে, তারপর হচ্ছে নর্মাল গ্রুপ রয়েছে, এরকম আরও অনেকগুলো গ্রুপ কিন্তু আছে। সো এই যে গ্রুপগুলো আছে, এগুলো একটা চ্যাপ্টারের ডেফিনেশন যদি আপনি না পারেন তাহলে পরের চ্যাপ্টারে কিন্তু আপনি আনসার করতে পারবেন না। তার মানে এগুলো একটা টপিক্স আরেকটা টপিক্সের উপর নির্ভরশীল। তারপর হচ্ছে ভেক্টর স্পেস। এই ভেক্টর নিয়ে আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে কিন্তু পড়ে আসছি। আমাদের ক্যালকুলাস 1, ক্যালকুলাস 2 এই সবগুলোতে কিন্তু ভেক্টর ছিল। এবং ভেক্টর হচ্ছে এমন একটা বিষয়, এই ভেক্টরের জন্য কিন্তু আপনার জ্যামিতি জানতে হবে, জ্যামিতির জন্য আপনাকে ত্রিগোণমিতি জানতে হবে। তার মানে এগুলা একটা আরেকটার সাথে রিলেটেড, তাই এগুলা হচ্ছে পিওর ম্যাথের টপিকস। তারপর আমাদের রয়েছে অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসকে সাধারণত 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। তো আমরা একটু অ্যানালাইসিসগুলো যদি একটু দেখে নেই। তো দেখেন অ্যানালাইসিসের মধ্যে প্রথমে রয়েছে ফাংশনাল অ্যানালাইসিস, যেটা আমাদের ফোর্থ ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ফাংশনাল অ্যানালাইসিস। আবার টপোলজিক্যাল অ্যানালাইসিসও কিন্তু আমাদের আছে। সো এই যে ফাংশনাল অ্যানালাইসিস, এই ফাংশনাল অ্যানালাইসিসটা কি? ফাংশনাল অ্যানালাইসিস হচ্ছে পিওর ম্যাথের একটা পার্ট, যেখানে ফাংশনের বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এবং এই সাবজেক্টে আপনাদের ম্যাথ থেকে থিওরিগুলোতে বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়া হবে, কারণ এই ফাংশনাল, তারপর হচ্ছে টপোলজিক্যাল, তারপর হচ্ছে রিয়েল, তারপর হচ্ছে কমপ্লেক্স, নিউমেরিক্যাল বা মেজার থিওরি, এই বিষয়গুলো কিন্তু থিওরিক্যাল টাইপের সাবজেক্ট। তো টপোলজিক্যাল এবং ফাংশনাল অ্যানালাইসিস, তো এই যে ফাংশনাল অ্যানালাইসিস, এই ফাংশনাল অ্যানালাইসিসে একটা ফাংশনের, আমরা যদি একটা ফাংশন চিন্তা করি, মনে করেন এটা হচ্ছে একটা ফাংশন sin x প্লাস 7x, এটা মনে করেন একটা ফাংশন। তো এই ফাংশনের ডোমেন নির্ণয় করা, রেঞ্জ নির্ণয় করা, তারপর এখান থেকে গ্রাফ অঙ্কন করা, তারপর এই ফাংশন রিলেটেড অন্য অন্য বিষয়গুলো নিয়ে কিন্তু এই ফাংশনাল অ্যানালাইসিসে কাজ করা হয়। তারপর রয়েছে আমাদের রিয়েল অ্যানালাইসিস বা বাস্তব বিশ্লেষণ। এটা আমাদের থার্ড ইয়ারের একটা সাবজেক্ট ছিল। এখানে হচ্ছে বাস্তব সংখ্যা রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, যেমন বাস্তব সংখ্যার সেটা কি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বা এই যে বাস্তব সংখ্যা রিলেটেড যত বিষয় আছে সকল বিষয় কিন্তু এই অ্যানালাইসিস এর মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, এটা কিন্তু আমাদের থার্ড ইয়ারে ছিল। তো কমপ্লেক্স অ্যানালাইসিসটা কি? কমপ্লেক্স অ্যানালাইসিস মানে হচ্ছে যে এখানে জটিল বিষয়গুলোকে নিয়ে কাজ করা হয়। যেমন আমরা জানি যে 7 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আবার 7-এর সাথে যদি আমরা 2i যোগ করে দিই তাহলে এটা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। আবার এই 7টাকেও কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারি। কিভাবে দেখেন, এই 7-এর সাথে আমরা 0i আছে, এটা কিন্তু আমরা চিন্তা করতেই পারি। আবার শুধু 7iটাও কিন্তু একটা জটিল সংখ্যা, কারণ এটার সাথে আমরা 0 আছে চিন্তা করতেই পারি। তাহলে দেখেন এই তিনটার মানে কিন্তু সেম না। এটার মানে হচ্ছে 7, এটার মানে হচ্ছে 7i, বাট এই দুইটার আকৃতি কিন্তু এই x প্লাস iy এর মতো। তো আমরা জানি কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়, যেখানে জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স হচ্ছে রিয়েল পার্ট এবং ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এই কমপ্লেক্স অ্যানালাইসিসটা কিন্তু আমাদের পিওর ম্যাথের একটা টপিকস। তারপর রয়েছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এই দেখেন নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু আমরা থার্ড ইয়ারে পড়েছি। সো নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা কি? নিউমেরিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে সাংখ্যিক বিশ্লেষণ। তার মানে এখানে সংখ্যার বিশ্লেষণ করা হয়। যেমন আমরা যদি চিন্তা করি, আমরা একটা ফাংশন যদি চিন্তা করি, মনে করেন আমরা একটা ফাংশন চিন্তা করলাম যে এফ অফ এক্স
সমান 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এখন আপনাকে বলা হয়েছে যে এখান থেকে x এর মানটা ফাইন্ড আউট করার জন্য। এখন এই যে x এর মানটা আমরা অনেকভাবে সমাধান করতে পারি। তো অনেক প্রশ্ন আপনি পাবেন যে প্রশ্নগুলো খুব ইজিলি কিন্তু সমাধান করা যায়। যেমন আমরা যদি চিন্তা করি যে x স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে এখানে x এর মান ইজিলি চলে আসবে প্লাস মাইনাস 5। এটা কিন্তু খুব ইজি, বাট সকল ক্ষেত্রে বিষয়টা কিন্তু ইজি থাকে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক্সের যে মানগুলো আছে সেই মানগুলো বের করা আসলে অনেক কষ্টের বিষয়। সো সেই মানগুলো বের করার জন্য আমাদের কিন্তু কাছাকাছি মান নিয়ে কাজ করতে হয়। দেখেন, আমরা যখন নিউমেরিক্যাল অ্যানালাইসিসগুলোর সমাধান করেছি, আমি যদি একটা প্রশ্ন লিখি, মনে করেন এফ অফ এক্স সমান 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এখন এই যে ফাংশনটা, এই ফাংশনের একটা ফিক্সড মান কিন্তু আছে। সো সেই মানটা কিন্তু অ্যাকচুয়ালি কত সেটা কিন্তু আমরা জানি না। তো যেহেতু আমরা জানি না, সো আমরা কাছাকাছি দুইটা মান নিতে পারি। এর জন্য অবশ্যই আমরা ক্যালকুলেটরের হেল্প নেব। ক্যালকুলেটরের হেল্প নিয়ে আমরা কিন্তু, তাহলে দেখেন আমরা এখানে যে প্রশ্নটা লিখলাম, এই প্রশ্নটা যদি আমরা এখানে ক্যালকুলেটরে তুলি, তো আমরা ক্যালকুলেটরে তুলে নিলাম। তুলে যদি আমরা শিফট ক্যালকুলেশন দিয়ে ইকুয়াল যদি প্রেস করে, তাহলে একটা মান কিন্তু আসবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মান এসেছে -0.4। তার মানে এটার মান কিন্তু -0.4। তাহলে এই যে -0.4, এটা কিন্তু এটার কাঙ্ক্ষিত মানে ফাইনাল সলিউশন। এখন এই যে সলিউশনটা আমরা পেলাম, এটা কিন্তু আপনি কখনোই ইজিলি বের করতে পারবেন না। এই মানটা বের করার জন্য এই -0.4 থেকে ছোট এবং -0.4 থেকে বড় দুইটা মান নিতে হবে। যে দুইটা মানকে নিয়ে ক্যালকুলেশন করার পরে যে আমাদের যে ফরম্যাটগুলো রয়েছে, যেমন বায়োসেকশন মেথড, ইটারেশন মেথড, নিউটন-রেপসন মেথড, ফলস পজিশন মেথড, এই যে মেথডগুলো রয়েছে, এই মেথডগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে পর্যায়ক্রমিকভাবে বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে একটা সময় গিয়ে আমরা ফাইনালি সলিউশনটা পাবো। তার মানে এই যে সলিউশনগুলো আমরা পাচ্ছি, এগুলা পরের সলিউশনটা মানে পরের পুনরাবৃত্তির মানটা কিন্তু তার পূর্বের পুনরাবৃত্তির উপর ডিপেন্ড করে। আবার এই পুনরাবৃত্তির মানটা কিন্তু তার আগের পুনরাবৃত্তির মানের উপরে ডিপেন্ড করে। তার মানে এগুলা একটা আরেকটার সাথে রিলেটেড, চেইনের মতো রিলেটেড। তার মানে এই যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটাও কিন্তু আমাদের পিওর ম্যাথের একটা টপিকস। দেন মেজার থিওরি। দেখেন, এখানে মেজার থিওরি বলতে আসলে বোঝানো হয়েছে যে কোনো কিছুর মেজারমেন্ট করা। যেমন আমরা যদি একটা ঘর চিন্তা করি, একটা হাউস চিন্তা করি, এই হাউসের আয়তন, ক্ষেত্রফল, তারপর হচ্ছে এই টাইপের যে বিষয়গুলো বের করা, সেগুলোর মধ্যে অ্যানালাইসিস, সেটাই কিন্তু আমাদের মেজার থিওরি। সো এটাও কিন্তু আমাদের পিওর ম্যাথের টপিকস। সো এই যে অ্যানালাইসিসকে সাধারণভাবে আমরা এখানে সাধারণত 5টা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এটার আরও অনেক প্রকারভেদ কিন্তু আছে। তারপর দেখেন নাম্বার থিওরির মধ্যে একটা রয়েছে নাম্বার থিওরি এবং একটা রয়েছে কোডিং থিওরি। সো নাম্বার থিওরি বলতে আমরা ছোটোবেলা থেকে যেগুলো পড়ে আসছি, যেমন ইন্টিজার নাম্বার, তারপর হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা নাম্বার, তারপর হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই টাইপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের নাম্বার থিওরি এর আলোচ্য বিষয়। এটা আমাদের নাম্বার থিওরি এর আলোচ্য বিষয়। আর কোডিং থিওরি হচ্ছে যে কোড নিয়ে যে থিওরামগুলো রয়েছে বা কোড নিয়ে যে কাজগুলো রয়েছে। দেখেন, আমরা যখন কোনো কিছু কোডিং করি, এই কোডিংটা কিন্তু একটা কোড আরেকটা কোডের সাথে অবশ্যই রিলেটেড থাকে। মানে একটা কোড ডেফিনেটলি আরেকটা কোডের উপর নির্ভরশীল থাকে। যেহেতু এগুলো নির্ভরশীলতার উপর মানে এটা বেসড করে চলছে, সো এই কোডিং থিওরিটাও কিন্তু আমাদের নাম্বার থিওরি এর পার্ট। সো এই এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই সবগুলো কিন্তু আমাদের পিওর ম্যাথের অংশ ছিল এবং এগুলো কিন্তু স্বতন্ত্র নয়। মানে এগুলো একটা বিষয় আরেকটা বিষয়ের উপর টোটালি নির্ভরশীল। কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ কিন্তু এরকম না। অ্যাপ্লাইড ম্যাথের ফিজিক্যাল প্রয়োগ আছে, মানে এটা সরাসরি আপনি প্রয়োগ করতে পারবেন কোনো সাহায্য ছাড়া, মানে কোনো কিছুর হেল্প ছাড়া আপনি খুব ইজিলি কিন্তু অ্যাপ্লাইড ম্যাথের প্রয়োগ করতে পারবেন। তাহলে দেখেন অ্যাপ্লাইড ম্যাথের আলোচ্য বিষয়গুলো কি কি হতে পারে। তো দেখেন, অ্যাপ্লাইড ম্যাথের যে আলোচ্য বিষয় সেটা যদি আমরা বলি, তাহলে প্রথমে হচ্ছে মডেলিং। আমাদের অনার্স 4th ইয়ারে একটা সাবজেক্ট আপনারা পাবেন, মডেলিং বায়োলজি। সো এই যে মডেলিং বায়োলজি, এই মডেলিং বায়োলজিটা কিন্তু সরাসরি আমাদের বাস্তব লাইফে প্রয়োগ করা হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে বর্তমানে মনে করেন আমাদের যে এলাকা, সেটা হচ্ছে মৌলভীবাজার। আমি মৌলভীবাজারকে দিয়েই বোঝাচ্ছি। এই মৌলভীবাজারে বর্তমানে হচ্ছে 2023 সাল চলছে, বর্তমানে হচ্ছে জুন মাস। তো 2023 সালের জুন মাসে মনে করেন আমাদের টোটাল মৌলভীবাজারে জনসংখ্যা মনে করেন আছে 5,25,000। জাস্ট হিসাবের সুবিধার জন্য
তো আমরা ধরে নিলাম যে বর্তমানে 2023 সালের যে জুন মাস, সেই জুন মাসের জনসংখ্যা আছে আমাদের 5,25,000। তাহলে জনসংখ্যার বৃদ্ধির একটা হার মনে করেন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, মনে করেন জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 5%। তাহলে 2050 সাল নাগাদ জনসংখ্যা কত হবে সেটা আপনাকে বের করতে হবে। বাট এখানে কিছু কন্ডিশন আপনাকে দিয়ে দিবে, যেমন এখানে মৃত্যু হার আছে, মানে কিছু জনসংখ্যা কিন্তু মৃত্যু পাচ্ছে, কিছু মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। এই সবগুলোর অ্যানালাইসিস করার পরে 2050 সালে গিয়ে জনসংখ্যা কত হবে। আবার অনেকে কিন্তু আছেন যারা আমরা প্রবাসে চলে যাই, এদেরকে কিন্তু বাদ দিতে হবে। তাহলে এই যে বিষয়, এগুলো কিন্তু মডেলিং বায়োলজির আলোচ্য বিষয়। আবার আমরা যদি চিন্তা করি কোভিডের কথা, আমরা কোভিডের কথা যদি চিন্তা করি, এই যে রোগ, এই রোগটা কিভাবে বৃদ্ধি পায় বা এই রোগের প্রকোপটা কিভাবে একটা জনসংখ্যা থেকে আরেকটা জনসংখ্যাতে যাবে, অথবা আমরা যদি এইডসের কথা চিন্তা করি, এই যে এই এইডসটা কিভাবে সংক্রমিত হয় বা সংক্রমণের হার কিভাবে কমানো যায়, সংক্রমণ কিভাবে প্রতিরোধ করা যায়, এই সকল বিষয় কিন্তু এই মডেলিং বায়োলজি এর আলোচ্য বিষয়। এটা কিন্তু অনার্স 4th ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা আগে কিন্তু আলোচনা করে ফেলেছি। তারপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স। এখন দেখেন গণিত এবং ফিজিক্স কিন্তু ভাই ভাই, এটা মনে রাখতে হবে। ভাই ভাই বললে আসলে ভুল হবে, এটাকে হাজব্যান্ড ওয়াইফ বলতে হবে, যেখানে গণিত হচ্ছে হাজব্যান্ড এবং ফিজিক্স হচ্ছে ওয়াইফ। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে ফিজিক্স গণিত ছাড়া অসম্পূর্ণ, আবার গণিত ফিজিক্স ছাড়া অসম্পূর্ণ। অর্থাৎ একটা বিষয় আর একটা বিষয়ের উপর কিন্তু ওতপ্রোতভাবে ডিপেন্ডেবল। সো আমরা যদি চিন্তা করি অ্যাপ্লাইড ফিজিক্স, এই অ্যাপ্লাইড ফিজিক্সের মধ্যে রয়েছে আমাদের মেকানিক্স। মেকানিক্স মানে হচ্ছে বলবিদ্যা। সো বল অবশ্যই এটা ফিজিক্সের একটা টপিকস, বাট এটাকে সমাধান করতে হবে আমাদের কিভাবে, গণিতের সহায়তায়। সো এটা কিন্তু সরাসরি আপনি ক্যালকুলেশনগুলো করতে পারবেন। আপনি যদি আগে কোনো বিষয়ে ধারণা নাও থাকে, তাও কিন্তু আপনি মেকানিক্সের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তারপর হচ্ছে ফ্লুইড ডায়নামিক্স, প্রবাহী গতিবিদ্যা। এই প্রবাহী গতিবিদ্যার মধ্যে বিভিন্ন ধরনের সিলিন্ডার থাকে বা কোনক থাকে, গণক থাকে, এগুলোর বিভিন্ন ধরনের মেজারমেন্টগুলোর মান কিন্তু বের করতে বলা হয়ে থাকে। যেমন আয়তন বলতে পারে, ঘনত্ব বলতে পারে, বা এটার যে পরিধি সেটা বলতে পারে, বা সমগ্র দলের ক্ষেত্রফল বলতে পারে। মানে হচ্ছে এখানে ফ্লুইড বা প্রবাহী যে বস্তুগুলো রয়েছে, প্রবাহী বস্তু কোনগুলো হতে পারে, যেমন মনে করেন বিভিন্ন ধরনের গ্যাস হতে পারে, মানে যেগুলো প্রবাহিত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তারপর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্স কিন্তু আমাদের যারা মাস্টার্স করবে বা এমফিল করবে, পিএইচডি করবে, সেখানে কিন্তু এই সাবজেক্টগুলো আছে। সো এই যে কোয়ান্টাম মেকানিক্স, এই কোয়ান্টাম মেকানিক্স কিন্তু অ্যাপ্লাইড ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তারপর হচ্ছে ক্যালকুলাস, যেটা আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছি ক্যালকুলাস। এই ক্যালকুলাস কিন্তু পিওর ম্যাথ না, ক্যালকুলাস হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। কারণ ক্যালকুলাসের সরাসরি কোনো প্রয়োগ আপনি জীবনেও পাবেন না। আপনি যে মনে করেন এখন 25, 30, 40 বছর আপনাদের হয়েছে, আপনারা কি কখনো ক্যালকুলাসের সরাসরি প্রয়োগ দেখেছেন? অবশ্যই না। বাট ক্যালকুলাসের মাধ্যমে সমাধান করে আমরা যে আউটপুটটা পাই, সেটার কিন্তু প্রয়োগ আমাদের লাইফে সরাসরি আছে। সো ক্যালকুলাস হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথের একটা পার্ট, এবং ক্যালকুলাস হচ্ছে একটা স্বতন্ত্র টপিকস। আমরা জানি ক্যালকুলাসের জনক সাধারণত লিবনিজ, মানে ক্যালকুলাসের জন্য প্রকৃতপক্ষে লিবনিজ, কিন্তু আইজ্যাক নিউটনকেও কিন্তু ক্যালকুলাসের জন্য বলা হয়। এটা নিয়ে অনেক কাহিনী আছে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান। এই পরিসংখ্যান কিন্তু একটা স্বতন্ত্র সাবজেক্ট, যেটার বাস্তব লাইফে প্রয়োগ আছে। তো এই ছিল আমাদের অ্যাপ্লাইড ম্যাথ অ্যান্ড পিওর ম্যাথের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা এই অনার্সের যে সাবজেক্টগুলো পড়ি, সেই সাবজেক্টগুলো সম্পর্কে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছি। তো আশা করি এই বিষয়গুলো আমাদের ভবিষ্যৎ লাইফে যারা মনে করেন পিএইচডি বা এমফিল বা ভালো ভালো পজিশনে যেতে চান ম্যাথ নিয়ে, তাদের এই কনসেপ্টগুলো অবশ্যই জানা থাকতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।